Hello dear students, how are you all? Knowing yourself is knowledge and knowing anything else is address. So আজকে আমাদের পদার্থবিজ্ঞান এইচএসসি পদার্থবিজ্ঞান ক্লাসে আমরা পড়ব ইলেকট্রোস্ট্যাটিক 2 অর্থাৎ স্থির তড়িতের দ্বিতীয় লেকচার এটা। এবং তোমরা বলো না স্যার বাংলায় বলতেছেন না কেন সবকিছু, কারণ এই ক্লাসটা স্পেশালি ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য ডিজাইন করা, সো বাংলা একটু কম বলা হবে আর কি। ওকে, সো লেটস বিগিন। আমি একটু চেক করব, কয়েক সেকেন্ড সময় নেব যে লাইভটা তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা। ইয়েস, তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ। সো লেটস বিগিন, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমরা কি কি পড়বো? তিনটা জিনিস মোটামুটি পড়বো: ভোল্টেজ, ইন্টেন্সিটি অ্যান্ড ওয়ার্ক ডান। আমি এইচআরভি তোমাদের সাথে আছি, চলো পড়াশোনা করি। সো প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো, লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম কুলম্বের সূত্র দ্বারা কুলম্বস ফোর্স কিভাবে বের করে, অর্থাৎ দুটো চার্জ পাশাপাশি রাখা হলে বা অনেক দূরে রাখা হলে বা অনেক কাছে রাখা হলে তাদের মাঝখানে যে ফোর্সটা কাজ করে, অ্যাক্টিং ফোর্স, সেটা কিভাবে বের করে সেটা আমরা লাস্ট টাইম দেখেছিলাম। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অর্থাৎ ইন্টেন্সিটি কিভাবে বের করে। ইন্টেন্সিটির কয়েকটা টার্ম আমাদের প্রথমত বুঝতে হবে। সোর্স ইন্টেন্সিটি কাকে বলে, কোন একটা পয়েন্টের ইন্টেন্সিটি কাকে বলে, দুইটা টার্ম আমাদের বুঝতে হবে। ইলেকট্রিক সোর্স কাকে বলতেছি আর টেস্ট চার্জ কাকে বলতেছি, এই চারটা টার্ম আমাদের জানা লাগবে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সম্পর্কে ভালো মতো জানতে চাই। সো প্রথম কথা, সোর্স জিনিসটা কি? সোর্স, ইলেকট্রিক সোর্স আমরা তাকে বলতেছি যে চার্জগুলো দ্বারা আসলে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে। তাইলে এখন প্রশ্ন হলো ইলেকট্রিক ফিল্ড কি? ইলেকট্রিক ফিল্ড মানে মাঠ, ইলেকট্রিসিটির যেখান দিয়ে খেলা করতেছে সেই মাঠ, তাই না? ফিল্ড বলতে তো আমরা মাঠকেই বোঝাই। এখন ইলেকট্রিক ফিল্ড যেটাকে বোঝাচ্ছে সেটা হলো ইলেকট্রিক ফোর্স লাইন, অর্থাৎ যে যে জায়গায় আমি বাইরে থেকে কোনো চার্জ এনে বসায় দিলে সেটার উপর আমার এই সোর্সের যে আধানগুলো বা চার্জগুলো আছে সেটা রিপালশন অথবা অ্যাট্রাকশন করতেছে, দ্যাট এরিয়া, দ্যাট থ্রি ডাইমেনশনাল স্পেস ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। সো যে স্ফিয়ারের মধ্যে একটা স্ফেরিক্যাল এরিয়া চিন্তা করতে পারি আমরা, এরিয়া না, ঠিক ভলিউম বলবো, একটা যে ভলিউমের মধ্যে আমার ইলেকট্রিক ফিল্ডের ফোর্স লাইনগুলো অ্যাক্টিভেটেড থাকে সেই ভলিউমটাকে আমরা বলতেছি ইলেকট্রিক ফিল্ড। সো আমি এখানে যে একটা রসগোল্লার মতো দেখাচ্ছি, এই রসগোল্লা খাইয়ে ফেলার জন্য না, এটা হইলো ইলেকট্রিক ফিল্ড বোঝানো হচ্ছে। এর বাইরে কি ইলেকট্রিক ফিল্ড নাই? অ্যান্সার হইলো আছে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা অত অ্যাক্টিভ না। ইলেকট্রিক ফোর্স লাইনগুলো এর বাইরে গেলে অনেক দুর্বল হয়ে যায়, বলে না মোল্লার তোর মসজিদ পর্যন্ত। সো এই হলো সেই আমার যে সোর্স তার দৌড় আর কি। এর বাইরে গেলে আসলে এই সোর্সটা ওই চার্জটাকে, এখানে যদি কোনো চার্জ রাখি সেটাকে তেমন অ্যাট্রাকশন বা রিপালশন, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ কোনোটাই করে না। এখন আসো আমরা সোর্সের ইন্টেন্সিটি আর পয়েন্টের ইন্টেন্সিটি কি সেটা বুঝবো। সোর্স কি এবং সোর্সের চার্জ কি সেটা আমরা বুঝে গেছি। বেসিক্যালি আমি এইখানে সোর্সের চার্জটাকে কিউ দ্বারা ডিনোট করি, অন্য কোনো বইয়ে কিউ নট দ্বারা ডিনোট করতে পারে। সো দ্যাটস নট দ্য কেস, মানে ওটা করে কোনো সমস্যা না। তোমার যেটা করতে হবে সেটা হলো সোর্সের চার্জ আমি ধরেছি কিউ, সেটা জাস্ট মাথায় রাখা লাগবে। যেটা দ্বারা ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে সেটাকে আমরা সোর্সের চার্জ বলতেছি। এবার আসা যাক ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি আসলে কি? ইন্টেন্সিটি মানে হলো কতটা ইন্টেন্স এই ইলেকট্রিক ফিল্ডটা, মানে এই ইলেকট্রিক ফিল্ডে যে চার্জগুলো, ইলেকট্রিক ফোর্স লাইনগুলো খেলা করতেছে সেই খেলাটা কতটা ইন্টেন্স। আমরা বলি না ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে, একদম খুবই উত্তেজনাকর খেলা হচ্ছে, বা এল ক্লাসিকো হচ্ছে, বার্সা রিয়াল মাদ্রিদের খেলা হচ্ছে, তখন আমরা একদম বলি উত্তেজনাকর খেলা হচ্ছে। বেসিক্যালি আমরা যেটা বোঝাইতে চাই ইন্টেন্সিটি বেশি। ইন্টেন্সিটি বোঝার একটাই উপায় আছে, আমি যদি এখানে কোনো চার্জ রেখে দেখি যে সেই চার্জটাকে
এই সোর্সটা কতটা অ্যাট্রাক্ট করতেছে বা কতটা রিপালস করতেছে, দ্যাট অ্যামাউন্ট অফ ফোর্স উড বি কল্ড ইন্টেন্সিটি। সো ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বলতে একটা পয়েন্টের ইন্টেন্সিটি বুঝতে বোঝায় আমি যদি 1 কুলম্ব চার্জকে ইনফিনিটি থেকে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে আনি, তারপর সেই চার্জের উপর যে পরিমাণ বিকর্ষণ, রিপালশন অথবা আকর্ষণ, অ্যাট্রাকশন ফোর্স ফেস হবে, সেটাই হলো ওই পয়েন্টের ইন্টেন্সিটি। সো এখানে দুইটা টার্ম আছে, একটা হলো ইনফিনিটি থেকে আনা হচ্ছে, সেকেন্ড যে কথাটা মনে রাখার মতো সেটা হলো 1 কুলম্ব চার্জ আনতে হচ্ছে। এই দুইটার ঘটনা বুঝতে হবে। প্রথম কথা, ইনফিনিটি মানে কত দূর, মানে আমরা বলি না অসীম ভালোবাসি তোমাকে, অসীম মানে কতটুকু। আমার ছোট্ট ভাইনাকে দেখাইতে বললে ও এত বড় হাত করে দেখায়। এখন আবার অনেকে বলে অসীম মানে এতটুকু, আসলে কতটুকু অসীম, অসীম আসলে কত বড়, তাই না? সেটা যদি আমরা বুঝতে চাই, সেই ক্ষেত্রে এই সেকশনটার মধ্যে চিন্তা করতে হবে আমার, যে অসীম আসলে বেসিক্যালি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে স্ফিয়ারটা যাবত আমার এই সোর্স অ্যাক্টিভেটেডলি কাজ করতে পারে, অর্থাৎ যে ভলিউমের বাইরে চলে গেলে তোমার আসলে এই যে ফিল্ডটা আর বেশি কাজ করতেছে না, অ্যাক্টিভ থাকতেছে না, সেইটার বাইরে গেলে আমরা ওটাকে অসীম বা ইনফিনিটি ধরে নিচ্ছি। সো in this case the definition of electric field intensity যে ইনফিনিটিটাকে বোঝাচ্ছে, সেটা আসলে এই যে ইলেকট্রিক ফিল্ড সেটা থেকে দূরের কোনো পয়েন্টকে বোঝাচ্ছে। বেসিক্যালি এতটুকুই অসীম। যদি সোর্সটা অনেক দুর্বল হয়, একটু সামান্য কিছু চার্জ দ্বারা সোর্সটা তৈরি হয়, দ্যাট মিনস সেই সোর্স কিন্তু বেশি বড় একটা স্ফিয়ার তৈরি করতে পারবে না। তার মানে ওই সোর্স থেকে যে ফিল্ডটা তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড, দ্যাট উড বি ভেরি স্মল। আর যদি আমি এখানে অনেক বড় একটা কি বলে গোলক চিন্তা করি, অর্থাৎ অনেকগুলো সোর্স চার্জ দিয়ে অনেক বেশি কুলম্ব চার্জ দিয়ে একটা সোর্স তৈরি করি, তাহলে ওইটার ইলেকট্রিক ফিল্ডটা অনেক বড় হবে, তখন ইনফিনিটিও আসলে অনেক বেশি বড় হয়ে যাবে। দ্যাট মিনস সোজা কথা হলো ইলেকট্রিক ফিল্ডের বাইরের কোনো পয়েন্টকে আমরা ইনফিনিটি বলতেছি। ইলেকট্রিক ফিল্ডের বাইরের কোনো পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোনো একটা পয়েন্টে আমি যদি 1 কুলম্ব চার্জ আনি, +1 কুলম্ব চার্জ, তাহলে সেই চার্জটাকে এই সোর্সটা যে পরিমাণ ফোর্স দেবে, সেটা হইতে পারে অ্যাট্রাকশন ফোর্স, সেটা হইতে পারে রিপালশন ফোর্স, সেই ফোর্সটাকে আমরা বলতেছি ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, সিম্পলি বিজ্ঞানীরা কিভাবে চিন্তা করেছিল, মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করো। প্রথম কথা, যদি +1 কুলম্ব না বলে দিত, তুমি করতা কি, তোমার গার্লফ্রেন্ডে বলতা ইন্ডিয়াতে টেস্ট করার জন্য +10 কুলম্ব দিয়ে, আর তুমি বা এখানে ওই একই সোর্সের কোন একটা একই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতা, হয়তো +2 কুলম্ব চার্জ বসায় অথবা -2 কুলম্ব চার্জ বসিয়ে, এবং একই পয়েন্টের ইন্টেন্সিটি তোমার গার্লফ্রেন্ডের আর তোমার ভিন্ন ভিন্ন আসতো। সো যে সমস্যাটা হইতো সেটা হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে কোনো পারফেক্ট টার্ম আসলে ডিফাইন করা যেত না। সো ইফ ইউ ওয়ান্ট টু ডিফাইন আ পারফেক্ট টার্ম, ইউ উইল হ্যাভ টু বি সায়েন্টিফিক অ্যান্ড লজিক্যাল। সো লজিক এটাই বলে যে তোমার গার্লফ্রেন্ড 10 কুলম্ব, তুমি -2 কুলম্ব করলে কাজ হবে না। যদি আমি সত্যি সত্যি ডিফাইন করতে চাই জিনিসটাকে, তাইলে আমার এই +1 কুলম্ব নিতে হবে, এবং তুমি প্লাস নিবা, তোমার গার্লফ্রেন্ডকেও বলতে হবে +1 কুলম্ব চার্জ রাখো। তোমার গার্লফ্রেন্ডে ফোন করে বলবা, প্রিয়তমা তুমি তাড়াতাড়ি এখান থেকে সামথিং 10 মিটার দূরে এই যে সোর্স বানাইছি, সেটা হলো সামথিং, বলে দিবা কত চার্জ বসে সোর্স বানাইছো, তুমি বলবা যে সামথিং 10 বা 20 কুলম্ব চার্জ দিয়ে আমি সোর্স বানাইছি, সেটা থেকে 10 মিটার দূরে যায় 1 কুলম্ব চার্জ বসাও, দেখো কত পরিমাণ ফোর্সে আমার মানে এই চার্জের রিপালশন অথবা অ্যাট্রাকশন হচ্ছে। তোমার প্রিয় তোমাকে জিজ্ঞেস করলে যদি বলে যে 10 নিউটন ফোর্সে ওইদিকে ধাক্কা দিচ্ছে, তাইলে ওই পয়েন্টের ইন্টেন্সিটি 10 নিউটন। এটা তুমি তোমার বাসায় করলে হবে, আমেরিকাতে করলে হবে, জাপানে করলে হবে, থাইল্যান্ডে করলে হবে, যে কোনো জায়গায় করলে হবে, বাচ্চা বুঝতে হোক। আচ্ছা, এখন ফিরে আসি, আমরা যদি ম্যাথমেটিক্যাল ডেফিনিশনে আসি, আমি যদি বলি সব সময় তোমার গার্লফ্রেন্ডের কাছে 1 কুলম্ব চার্জ নাও থাকতে পারে, চার্জ মাপতে এবার কি যন্ত্রপাতি ব্যবহার করবো, কষ্ট হয়ে যাবে। সে যদি কিউ নট পরিমাণ চার্জ এখানে বসায়, তাইলেও কাজ হবে। কারণ আমরা ক্লাস 5 একটা অসাধারণ গণিত শিখেছি, যেটাকে বলা হয় ইউনিটারি মেথড অথবা ঐকিক।
অ্যাকর্ডিং টু ইউনিটারি মেথড আমরা খুব সিম্পলি যদি এখানে কিউ চার্জ বসানোতে এটার উপর ফোর্স এফ হয়, তাহলে বলতে পারি 1 কুলম্ব চার্জ বসালে ফোর্স হবে এফ বাই কিউ নট। এটাকে ইউনিটারি মেথড বলে, যে কিউ নট পরিমাণ চার্জ বসানোতে যদি এফ পরিমাণ ফোর্স ওইদিকে কাজ করে, দেন 1 কুলম্ব চার্জ এখানে বসাইলে কত পরিমাণ ফোর্স কাজ করবে। এটাই হলো ফান্ডামেন্টাল ফর্মুলা অফ ইন্টেন্সিটি। এখন পয়েন্টের ইন্টেন্সিটি এবং সোর্সের ইন্টেন্সিটি, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? পয়েন্টের ইন্টেন্সিটি বেসিক্যালি যে কোনো একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের উপর যে কোনো পয়েন্টে আমি যদি এই চার্জগুলোকে রাখতাম, তাহলে এফ বাই কিউ করে করে আমরা যে ভ্যালুগুলো পেতাম সেগুলো হলো ওই নির্দিষ্ট পয়েন্টের ইন্টেন্সিটি। বাট যদি পয়েন্টটা খুব কাছে হয় সোর্সের, তখন আমরা ওই পয়েন্টের ইন্টেন্সিটিটাকে সরাসরি সোর্সের ইন্টেন্সিটিও বলতে পারি। এটা হলো জাস্ট একটা ইলেকট্রিক্যাল টার্ম। সোর্সটা কতটা ইন্টেন্স সেটা বোঝার জন্য সোর্সের অনেক কাছে গিয়ে দেখতে চাইতেছি। ধরো এখানে আগুন ধরাই দিছি, আগুনটা কতটা ইন্টেন্স বোঝার জন্য কি অনেক দূরে 1 মাইল দূরে যে একটা কাগজ ধরে দেখবা আগুনটা পোড়ায় কি পোড়ায় না, মাথা খারাপ হয়েছে, এই কাজ তো করবো না। আমরা কি করবো বলতো, আগুনটার খুব কাছে নিয়ে এসে পুড়ায় দেখবো কত তাড়াতাড়ি আগুন ধরে যায়। এটাই হলো সোর্সের ইন্টেন্সিটি। সো যে কোনো পয়েন্টের ইন্টেন্সিটি কেমনে বের করে? এই ফর্মুলা দ্বারা বের করে। ইউনিট কি? নিউটন পার কুলম্ব। সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিভাবে বের করে সেটা আমরা জেনে গেলাম। এখন আমরা চলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করা নিয়ে একটা ছোট্ট অঙ্ক করে ফেলি, তাইলে আমাদের কনসেপ্টটা 100% ক্লিয়ার হয়ে যাব। ইফ উই প্লেস আ +1 কুলম্ব চার্জ ইন আ পয়েন্ট, আচ্ছা প্রশ্নই তো দেখতে পাচ্ছেন, লাইভ লেখা ওটা রয়েছে অনেক। আচ্ছা, if we place a 1 coulomb charge in a point of electric field created by 100 coulomb charge, it experiences a force of 10 Newton. আচ্ছা, what is the electric field intensity of that point? First question. Second question is what much force will be generated if we use +2 coulomb charge instead of 1 coulomb charge? বাংলায় প্রশ্নটা বুঝিয়ে বলতেছি, সিম্পলি বলতেছে 1 কুলম্ব চার্জ একটা পয়েন্টে বসানো হয়েছে, এই যে এইটা, এরপর এইটার মধ্যে এইদিকে ফোর্স কাজ করতেছে হইলো 10 নিউটন, এবং যে সোর্সটা ক্রিয়েট করা আছে এখানে সেই সোর্সের চার্জ বলা আছে 100 কুলম্ব। এই যে এখানে বলা রয়েছে, এখানে এই যে ফিল্ড ক্রিয়েটেড বাই 100 কুলম্ব চার্জ, তার মানে সোর্সের যে চার্জ আছে সেটার ভ্যালু হইলো, আমার যে কিউ ছিল সেটা হইলো 100 কুলম্ব, আর এখানে যেটা বসানো হয়েছে কিউ নট সেটা হইলো 1 কুলম্ব চার্জ। আর এইখানে যে ফোর্সটা, এই যে ফোর্সে ধাক্কা মারতেছে জিনিসটাকে, সেইটা হলো 10 নিউটন। এখন বলা হইতেছে প্রথম প্রশ্ন, হাউ মাচ ফোর্স উইল বি জেনারেটেড ইফ উই ইউজ +2 কুলম্ব চার্জ ইনস্টেড অফ 1। মানে এখানে 1 কুলম্ব না রেখে যদি 2 কুলম্ব চার্জ বসানো হইতো তাইলে কত ফোর্সে ধাক্কা খাইতো সেটা বের করতে হবে। কিন্তু ফার্স্ট কোশ্চেন এটা না, ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অফ দ্যাট পয়েন্ট। এই পয়েন্টের তড়িৎ তীব্রতা বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আমার মনে হয় নেট কানেকশন একটু উইক হচ্ছে, সমস্যা নাই। সো এটা বের করার জন্য একদম সহজভাবে আমরা ক্যালকুলেশন করব। আমরা ফোর্স জানি, চার্জের মান জানি, ফোর্স ডিভাইডেড বাই চার্জ করলে হয়ে যায় বেসিক্যালি। সো আমাদের ইন্টেন্সিটির ভ্যালু হবে F ডিভাইডেড বাই কিউ। F হলো 10, আর আমার টেস্ট চার্জ যেটা বাইরে থেকে নিয়ে আসছি 1 কুলম্ব, সেটাকে আমরা টেস্ট চার্জ বলি জেনারেলি, সেটা হবে +1 কুলম্ব। তাহলে 1 দিয়ে 10, 10 দিয়ে 1 ভাগ করলে কি হবে? 10ই হবে। 10 নিউটন পার কুলম্বই আসলে ইন্টেন্সিটির ভ্যালু। এখানে আমার নিজের নাম উঠে রয়েছে, এইটার এই পাশে পাঠাই। সো আমরা খুব সহজেই একটা অ্যান্সার পেয়ে গেলাম 10। দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্নটা হলো যদি এখানে 1 কুলম্ব না হয় 2 কুলম্ব হইতো তাহলে কত হইতো? এইটা কি? এই ইন্টেন্সিটির মানে হইলো পার কুলম্বে কতখানি ফোর্স এখানে এক্সিস্ট করতেছে। সো আমি যদি বলি এখন 1 কুলম্বে যদি 10 ফোর্স হয় তাহলে 2 কুলম্বে কত হবে? দ্বিগুণ হবে। এটা বোঝার জন্য তো বেশি ইঞ্জিনিয়ারিং জানার দরকার নাই, 2 দিয়ে জাস্ট গুণ করে দাও। আর যদি 30 কুলম্ব হইতো 30 দিয়ে গুণ করতাম, সিম্পল ব্যাপার। আমি ইন্টেন্সিটির ভ্যালু যদি জানি তাহলে ইন্টেন্সিটির ভ্যালুটাকে যে কোনো চার্জ দিয়ে, জাস্ট চার্জের ভ্যালুটা দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব যে ওই চার্জটাকে ওই জায়গায় যদি রাখা হয় তাহলে সে কত ফোর্স ফেস করবে। সিম্পল ব্যাপার। এখন আসো আমরা আরেকটু কিছু শিখি।
আমরা ইন্টেন্সিটির যে ফর্মুলাটা শিখেছি ওটা একটু ইন্টেন্সলি শিখবো, দ্যাট মিনস একটু ভালোভাবে শিখবো, কারণ ওইটা দিয়ে আরেকটা ফর্মুলা বের করা যায়। ফান্ডামেন্টাল ফর্মুলা অফ ইন্টেন্সিটি হলো এটা F/Q0। এবং এই তোমরা কে কোথা থেকে ক্লাস করতেছো কমেন্টে একটু লিখে দিও F/Q0। আর এফ এর ফর্মুলা আমরা শিখেছিলাম কুলম্বস ল থেকে 1/4πε Q1 Q2 ছিল। এখানে আমি যেহেতু Q1 Q2 কে আমরা এখানে Q এবং Q0 লিখতেছি, দুইটা আলাদা আলাদা জিনিসে লিখতেছি, তাই আমরা এই দুটাকে এখানে বসাই দেব Q1 Q2 এর পরিবর্তে। আর ডিভাইড করব হইলো টেস্ট চার্জ দ্বারা, যেটাকে বাইরে থেকে আনা হয়েছে ইলেকট্রিক ফিল্ডের যে, অর্থাৎ ইলেকট্রিক সোর্সের ইলেকট্রিক ফিল্ড যেটা দ্বারা জেনারেট করতেছে ইলেকট্রিক সোর্সের যে চার্জ কিউ কে দিয়ে ভাগ করো না, কিন্তু আমরা বাইরে থেকে যেটা আনতেছিলাম সেটা দিয়ে, অর্থাৎ Q0 দিয়ে আমি ভাগ করতেছি। Q0 দিয়ে ভাগ করলে এটা আর এটা কাটা চলে যাবে, দ্যাট মিনস আমার থাকবে শুধু এইটুকু। দেখো কিটুকু থাকতেছে 1/4πε ইন্টু Q/r²। সবাই একটু নোট ডাউন করে লিখে রাখো, এই যে কিউ এটা হলো উৎস বা সোর্সের চার্জ, দ্যাট ভ্যালু রিপ্রেজেন্ট দ্য সোর্স। আর Q0 যেটা ছিল, যেটা কাটা চলে গেছে, যেটা এই সূত্রের মধ্যে এখানে নাই, এটা না, সেটা হলো টেস্ট চার্জটা। তো বাইরে থেকে যেটা আনা হবে সেটা এই সূত্রের মধ্যে নাই, সোর্সটা যেটা দিয়ে তৈরি করা হয়েছে সেটা এই সূত্রের মধ্যে আছে। এই কিউটার পরিচয় খুব ভালো করে লিখে রাখো, নোট ডাউন করে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখতে চাইলে লিখতে পারো। আচ্ছা, এখন আসো আমরা এই সূত্রটা জানাতে কি সুবিধা হলো। এই সূত্রটা জানাতে আমরা যদি এই পয়েন্টের ইন্টেন্সিটি জানতে চাই, এই পয়েন্টের দূরত্বটা দেখতে হবে প্রথমে, রেডিয়াল ডিসটেন্সটা কত, অর্থাৎ এই আর এর ভ্যালুটা কত সেটা বাইর করতে হবে। আর এর ভ্যালু পাওয়া গেলে এই সোর্সটা কত পাওয়ারফুল, অর্থাৎ এই সোর্সের কত চার্জ আছে। এটা যদি 100 কুলম্বের একটা সোর্স হয় তাহলে এখানে 100 বসাইতে হবে কিউ এর জায়গায়। ওইখানে কিচ্ছু বসায় কোনো কিছু লাভ হবে না, ইন্টেন্সিটির জন্য ওইখানে কত চার্জ আছে সেটার এই সূত্রের জন্য আমার এই সূত্র ইউজ করলে এইখানে কি চার্জ আছে, 100 আছে, 200 আছে, 500 আছে, 600 আছে, কোনো কাজে লাগবে না। সিম্পল ব্যাপার। এটা যদি 100 হয় এখানে 100 বসাইতে হবে, এবং এই দূরত্বটা যদি এই যে মাঝখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা যদি সামথিং 5 হয় তাহলে এখানে 5² লিখতে হবে। আর বাকিটা তোমরা জানো 9 × 10⁹, এবং লাস্ট ক্লাসে আমি এটা নিয়ে অনেক ডিসকাস করেছি। তো সিম্পলি এটা করে ফেলা সম্ভব। এখন দেখো আমরা আরেকটা কনসেপ্ট শিখবো, এটার উপর আবার অঙ্ক করব। এটাকে বলা হয় ইলেকট্রিক ভোল্টেজ বা ভোল্টেজ জিনিসটা কি। ভোল্টেজ জিনিসটা হলো ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক। একটু আগে আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো ইন্টেন্সিটি ছিল, ইন্টেন্সিটি জিনিসটা হলো ওয়ান কাইন্ড অফ ফোর্স, আর ভোল্টেজ জিনিসটা হলো ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক। এই কথাটা মাথায় আগে রাখো, খুব সুন্দর করে নোট ডাউন করে ফেলো নিজের খাতার মধ্যে। এইখানেও সেম কয়েকটা টার্ম আসবে। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কি আমি একটু আগেই বলছি। ইলেকট্রিক সোর্স কারে বলে, সোর্সের চার্জ কাকে বলে, সোর্সের যে পরিমাণ চার্জ আছে সেই চার্জের ইফেক্ট যে ভলিউম জুড়ে থাকে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এবং ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে যদি ইনফিনিটি থেকে +1 কুলম্ব টেস্ট চার্জ আনা হয় তাহলে যে কাজ এই সোর্সের এগেনস্টে বা সোর্স দ্বারা যে কাজ করতে হয়েছে সেটাকে আমরা বলতেছি ওই পয়েন্টের ভোল্টেজ। সো দ্য ওয়ার্ক ডান বাই দ্য সোর্স, নট ইউ। আমি ধরো এখান থেকে অসীম থেকে বা ইলেকট্রিক ফিল্ডের বাইরে থেকে একটা চার্জ মাথায় করে নিয়ে আসলাম, তারপরে পকেটে ঢুকাইলাম, তারপরে অনেক কিছু করলাম, বুঝছো, অনেক রকমের নাচানাচি করে আমি চার্জটাকে নিয়ে আসলাম। এরপরে এখানে আনার পরে দেখলাম আমি খাইমে গেছি, অনেক কাজ হয়ে গেছে। এখন আমি বললাম যে এখন আমার বিল দাও, 20,000 টাকা বিল হয়েছে। আমি অসীম থেকে সেই গুলিস্তান থেকে গাবতলি চলে আসছি হাইটা। আমি যে প্লাস 1 কুলম্ব চার্জ এখানে নিয়ে আসছি, অনেক কষ্ট হয়েছে আমার তো কোটি জুল এনার্জি নষ্ট হয়ে গেছে, আমি খাইমে গেছি। এখন আমার যা চার্জ করতেছি সব টাকা দাও। কিন্তু মালিক বলবো দাঁড়াও, এটা তো ভোল্টেজের ডেফিনেশন না। ভোল্টেজের ডেফিনেশন হলো এই সোর্সের এগেনস্টে বা সোর্স দ্বারা কতখানি কাজ ওয়ার্ক হয়েছে, দ্যাট মিনস ওয়ার্ক ডান বাই সোর্স কত সেটা দেখবো। তুমি ঘামছো না ঘামছো তাতে ইলেকট্রিসিটির কোনো সায়েন্টিস্টের বা ইলেকট্রিসিটির কোনো টিচারের কোনো কিচ্ছু আসে যায় না। তুমি ঘামছো, তুমি কত কাজ করছো তাতে কিচ্ছু আসে যায় না। ইলেকট্রিক ফিল্ডের যে সোর্স দ্বারা ফিল্ডটা তৈরি করা হয়েছে সেই সোর্সটার ওয়ার্ক ডান বের করতে হবে তোমার। এটা হলো খুব গুরুত্বপূর্ণ কথা। এখানে যে ডাব্লিউ দেখতেছো, that should be created by the or that work should be done by the source, electric source, not anything else. এই জিনিসটা সবার আগে মাথায় ক্লিয়ার করে ফেলো। এখন দেখো আমি কি বললাম, +1 কুলম্ব চার্জকে ইলেকট্রিক ফিল্ডের বাইরে থেকে কোনো একটা পয়েন্টে আনতে তোমার
এই সোর্স দ্বারা বা সোর্সের এগেনস্টে পজিটিভ আর নেগেটিভ যে ওয়ার্ক ডান তোমার করতে হচ্ছে সেটাই হলো আমার এই পয়েন্টার ভোল্টেজ। তো আমি যদি কিউ নর পরিমাণ চার্জ জানি এবং আমার যদি কিউ নর পরিমাণ চার্জ আনতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে 1 কুলম্ব আনতে ডাব্লিউ বাই কিউ নর পরিমাণ কাজ করতে হবে ইউনিটারি মেথড ক্লাস 5 এর। সেটা অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ নর। এটাই হলো ফান্ডামেন্টাল ফর্মুলা কিসের, ভোল্টেজ বের করা। সো ভোল্টেজ হলো কত বেশি কাজ করতে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের বাইরে থেকে এখানে আনতে। এখন একটু ভাইবে দেখো, এই সোর্সটা যত বেশি শক্তিশালী হবে, আর যদি এটা প্লাস সোর্স হয় তাইলে প্লাস চার্জ আনতে তত বেশি পরিমাণ ফোর্স দিয়ে যা দিয়ে এখানে ধরে রাখতে হবে, কারণ এখানে আনতে তখন বেশি কাজ করতে হবে, বেশি কষ্ট হবে। আবার যদি সোর্সটা ঋণাত্মক হয়, অর্থাৎ মাইনাস সামথিং 100 কুলম্ব দিয়ে তৈরি করা সোর্স হয়, তখন তুমি কিন্তু ইনফিনিটি থেকে যদি এই পয়েন্টে নিয়ে আসো তাইলে দেখবা তোমার আসলে যে ওয়ার্ক ডানটা হবে সেটা পজিটিভ হবে এই সোর্স দ্বারা, কারণ সোর্সটা চাইতেছে প্লাস চার্জকে নিজের দিকে টানতে। যদি সামনে টাইনে নিয়ে আনো, তুমি নিয়ে আসো কাছে, তাইলে ওটা পজিটিভ ওয়ার্ক হয়ে যাবে। তো সিম্পল ব্যাপার আমি বলতে চাচ্ছি সেটা হলো, সোর্সটা যদি প্লাস হয়, তুমি এখানে একটা প্লাস চার্জ রাখলে তোমার সোর্সের এগেনস্টে কাজ করতে হবে, দ্যাট উড বি নেগেটিভ ওয়ার্ক। আর সোর্সের অনুকূলে কাজ করলে দ্যাট মিনস সোর্স মাইনাস তুমি আনতেছো যেটা, সেটা হলো প্লাস চার্জ। তাইলে দুইটার যেহেতু বিপরীত ধর্মী, তাই সোর্স চাইতেইছে তার কাছে আসুক আর তুমিও নিয়ে আসছো এটাকে, তাহলে সোর্সের দ্বারা ওয়ার্ক ডান হবে পজিটিভ ওয়ার্ক ডান। সো সিম্পল কথায় শর্টকাটে লিখে রাখো, দুইটার সাইন সেম হয়ে গেলে, এই কিউ আর কিউ নরের সাইন সেম থাকলে আমরা বুঝবো সোর্সের ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে। আর যদি দুইটা ভিন্ন হয়, কিউ আর কিউ নরের সাইন যদি ডিফারেন্ট হয়, দেন উই উইল কল ইট পজিটিভ ওয়ার্ক, রাইট? সো ভোল্টেজের যে ইউনিট সেটা হলো ভোল্ট। এখন আসো, এগুলো 9-10 তোমরা পড়ছো, আসলে ডিটেলে পড়াচ্ছি আমি তারপরেও। দেখো, আমরা যদি এখান থেকে ওয়ার্ক ডানের জন্য একটা সেপারেট ফর্মুলা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমি প্রথমত ওয়ার্কের জন্য ওয়ার্ক আসলে কি এফ ইন্টু আর, এখানে যদি আমি আর দিয়ে গুণ করি, এফ এর মানটা বসাই দিই 1/4πε0। এফ ইন্টু আর মানে কি ফোর্স ইন্টু কি বলে ফোর্সের ডিরেকশনের যে ডিস্টেন্সটা আছে ওইটাই তো ওয়ার্ক মনে করি আমরা, তাই না? যদি এইভাবে বসাই তাহলে দেখা যাচ্ছে এই দুইটা আর কাটাকাটি যাচ্ছে, তারপরে আমার ওয়ার্কের যে ফর্মুলা সেটা এটা আসতেছে। আমি স্পষ্ট করে ভিডিওর মধ্যে এখন বলে দিচ্ছি, এই যে প্রতিপাদনটা বা ডিরাইভেশনটা দেখতেছো এটা সম্পূর্ণ ভুল। এই যে কাজটা করা হইতেছে এইভাবে আসলে ওয়ার্ক ডান বের করা যায় না কখনোই। এই আর এর যখন আমি কাজ ক্ষমতা শক্তিতে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে ওয়ার্ক করাবো, তখন তোমরা বুঝতে পারবা যে এই যে কাজটা করা হইলে এটা সম্পূর্ণ ভুল। বাট এটা শর্টকাটে করার জন্য আমরা জাস্ট এভাবে করে আর দিয়ে গুণ করে এটার একটা আর কমিয়ে নিচ্ছি। বাট জিনিসটা ইন্টিগ্রেশন ছাড়া এভাবে করে করাটা মোটেও খুব ভালো কোনো অ্যাপ্রোচ না, যদি এটা এইভাবে করা হইতেছে। এখন খেয়াল করো, আমি যদি ডাব্লিউর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিই 1/4πε0 কিউ নর বাই আর, এটাকে আমি যদি এই ডাব্লিউর মধ্যে বসিয়ে দিই এখানে, তাইলে কি পাওয়া যাচ্ছে? তাইলে দেখা যাচ্ছে কিউ নর কাটা আমার এখানে থাকতেছে হলো এইটুকু, কি থাকতেছে 1/4πε0 কিউ বাই আর, এইটুকু থাকতেছে। দ্যাট মিনস ভোল্টেজ বের করার সেকেন্ড যে ফর্মুলাটা আমরা শিখলাম সেটা হলো 1/4πε0 কিউ বাই আর। এখানে খুব সুন্দর করে সাইড নোট দিয়ে টান দিয়ে লিখে রাখো নিজের কি বলে সাইড নোট দিয়ে খুব সুন্দর করে লিখে রাখো, এই কিউটা হলো আমাদের সোর্সের চার্জ, নট টেস্ট চার্জ। বাইরে থেকে যে চার্জ আনা হবে সেটা না, যে সোর্সটা বা যে উৎসটা তৈরি হয়েছে এখানে সেটার চার্জ এখানে বসাইতে হবে, অন্য কিছু না। এই ফর্মুলাটা খুব ভালো করে নোট ডাউন করে রাখো। এটা হলো সেকেন্ড ফর্মুলা ভোল্টেজ বের করার। ফার্স্ট যে ফান্ডামেন্টাল ফর্মুলা যেটা তোমরা সবাই ভুলে যাও, আর যেটা থেকে অঙ্ক আসলে কেউ পারে না জেনারেলি, সেটা হলো এই যে সব থেকে ছোট ফর্মুলাটা, ভোল্টেজ কি সেটা থেকে তৈরি হওয়া ফর্মুলাটা W/Q নট। এটা জেনারেলি পরীক্ষা আসলে আমি দেখছি মোটামুটি 80% ছাত্রছাত্রী অনায়াসে ভুল করে, ঠিক আছে? কারণ এটা সহজ, ওইটা কেউ পড়ে না বেশি। এখন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে, সেটা আমরা দেখব। সম্পর্কটা হলো ভি এবং ই এর মধ্যে সম্পর্ক, ইন্টেন্সিটি অ্যান্ড ভোল্টেজের মধ্যে রিলেশনশিপ। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ভোল্টেজ অ্যান্ড ইন্টেন্সিটি? সো সিম্পল ব্যাপার, ভোল্টেজ আর ইন্টেন্সিটির রিলেশনশিপ হলো
রিলেশনশিপ মানে ওইটা না, গার্লফ্রেন্ডও না বয়ফ্রেন্ডও না, মানে রিলেশনশিপ বলতে আমি যেটা বোঝাচ্ছি কিভাবে আমরা ই থেকে ভি পাবো, ভি থেকে ই পাবো, ঠিক আছে? এটাও রোমান্টিক হয়ে যাচ্ছে ব্যাপারটা। ভি ইজ ইকাল টু ই আর, অনেক সময় এটাকে ডি দিয়ে লেখে, তোমরা মনে রাখতে পারো ইড, এভাবে ইডি এভাবে মনে রাখতে পারো, ভি ভোল্টেজ ইজ ইকাল টু ইডি। এটা একটা মনে রাখার টেকনিক হতে পারে। বেসিক্যালি খেয়াল করে দেখো কি হচ্ছে, ভোল্টেজের সাথে যদি এখানে একটা আর থাকতো, ভোল্টেজকে আর দিয়ে ডিভাইড করা হইতো, তাইলে কিন্তু এটা ইন্টেন্সিটি হয়ে যেত, ইন্টেন্সিটির ফর্মুলা হয়ে যেত। সো তড়িৎ তীব্রতা বা ইন্টেন্সিটির ফর্মুলার সাথে এই ভোল্টেজের ফর্মুলার একটা ডিফারেন্স হলো আর এর ডিফারেন্সটা। সো ই কে আর দ্বারা গুণ করলেও ভি পাবা, অথবা ভি কে আর দ্বারা ভাগ করলেও ই পেয়ে যাবা। আর এই যে ছোট্ট সূত্রটা দেখতেছো, এটা দিয়ে অঙ্ক আসলে বাংলাদেশের 80% ছাত্রছাত্রী অনায়াসে কিচ্ছু পারে না। ঠিক আছে, জেনারেলি এটা দিয়ে প্রশ্ন আসে না, কিন্তু এটা দিয়ে যে কোনো অবজেক্টিভ আসলে পুরো স্ট্যাটিস্টিক্যালি আমি বলে দিচ্ছি বাংলাদেশের 80% ছাত্রছাত্রী কোনোদিনও অ্যান্সার করতে পারবে না। এবং কত সহজ প্রশ্ন আসে সেটা আমি একটু দেখাই, তাহলে আরো মজা লাগবে। হয়তো আমি দেখাবো কিনা, আচ্ছা দেখাই। এই যে একটা সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন দ্বারা কেউ ভোল্টেজ বের করতে পারে না। ইফ উই প্লেস 1 কুলম চার্জ ইন আ পয়েন্ট 2 মিটার ফ্রম দ্য সোর্স, মানে সোর্স থেকে 2 মিটার দূরে 1 কুলম চার্জ বসানো হয়েছে, দ্য ওয়ার্ক ডান ইজ 10 জুল। মানে এতে ইলেকট্রিক সোর্স দ্বারা, ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি করেছে সেই সোর্স দ্বারা যে ওয়ার্ক ডান হয়েছে সেটা হলো 10 জুল। এখন তোমাকে বলা হইতেছে ফাইন্ড দ্য ভোল্টেজ অফ দ্যাট পয়েন্ট। সো তুমি ভোল্টেজের 1/4πε Q/R² বা Q/R এইসব ফর্মুলা লেখার পরে আর বসাবা, কিউ হয়তো 1 বসাবা, তারপরে অঙ্ক হবে না। দ্যাট মিনস আমি তোমাদের যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমি ভোল্টেজের ফর্মুলাটা আবার বের করি, তাহলে তোমার মাথায় ঢুকবে কি করে আসলে জেনারেলি ছাত্রছাত্রীরা কেমনে ভুল করে, কেমনে বাস খায় সেটা একটু বোঝাই। এই যে ফর্মুলাটা দেখতে পারতেছো ভোল্টেজের, এই ফর্মুলা উল্টে যাচ্ছে কেন? আচ্ছা, এই ফর্মুলাটার মধ্যে এই কিউর মধ্যে 1 বসায়, আর এর জায়গায় বসায় দেয় 2 মিটার। এরপরে পরীক্ষায় পায় রসগোল্লা। ঠিক আছে, পরীক্ষার রেজাল্টের কারণে খুশিতে রসগোল্লা মানুষে না খাওয়ায় পরীক্ষার খাতার মধ্যে রসগোল্লা পাওয়া যায়, তাইলে কি লাভ? তাইলে লাভ হইলো পরীক্ষার খাতায় যদি রসগোল্লা পাও তাহলে কষ্ট করে বাজার থেকে আর কিনে আনতে হবে না, পরীক্ষার খাতার মধ্যে দিয়ে দেবে, তুমি ওইটাই মানুষজনে খাওয়াই দিবে, বলবা এই নাও পাইছি রসগোল্লা। সো যেটা সবাই ভুল করে, ভোল্টেজের এই ফর্মুলা জানে 1/4πε Q/R², কিউ এর জায়গায় বসায় ওই 1। হোয়াট আর ইউ সেইং? সো কিউ এর জায়গায় বসায় 1, আর এর জায়গায় বসায় হলো 2 মিটার, তারপরে এই অঙ্কটা করে এবং রসগোল্লা পায় পরীক্ষায়। এই ফর্মুলাটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি আসে, সেটা জানার কারণেই আসলে শূন্য পাওয়া যায়। এটা না জানলেও শূন্য পাইতো না। ঠিক আছে, এই জিনিসটা সলভ করার মানে সহজ টেকনিক আছে। সহজ টেকনিক হলো 1 কুলম্ব চার্জকে রাখা হয়েছে, 10 জুল কাজ করা হয়েছে, দ্যাট মিনস ভোল্টেজ ই দেওয়া রয়েছে, তোমাকে ভোল্টেজ আর বের করতে হবে না। ফাইন্ড দ্য ভোল্টেজ অফ দ্যাট পয়েন্ট যদি বলে, ভোল্টেজ ই দেওয়া রয়েছে, ভোল্টেজ আর বের করতে হবে না। আবার বলতেছি, 1 কুলম্ব চার্জই রাখা হয়েছে, 2 মিটার দূরে রাখা হোক আর যে কোনো জায়গায় রাখা হোক, 1 কুলম্ব রাখার জন্য 10 জুল কাজ হয়েছে। তার মানেটা কি? ওই পয়েন্টের ভোল্টেজ এটাই তো ফান্ডামেন্টাল ডেফিনিশন। ভোল্টেজ দেওয়া হয়েছিল 10 জুল, ভোল্টেজ বের করার দরকার নাই, অনেকে বের করে আবার। ঠিক আছে, ভোল্টেজই আসলে 10 জুল। ফাইন্ড দ্য ভোল্টেজ অফ দ্যাট পয়েন্ট। এই প্রশ্নের উত্তর আমি কি বলছি, 80% মানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী দিতে পারে না, কারণ এই 10 জুলই আসলে ভোল্টেজের মান আছে, কিছু করাই লাগবে না, প্রশ্নেই উত্তর দেওয়া ছিল। এরপরে আসো, যদি ভোল্টেজের মান না চাই, তোমাকে এখান থেকে ইন্টেন্সিটিও চাইতো, তাহলে কি করতা? কাজ দেওয়া রয়েছে, ওয়ার্ক ডান দেওয়া রয়েছে, আর ইন্টেন্সিটি চাইতেছে, তখন কিন্তু মাথা ঘুরাবে তোমাদের মনে হবে যে কি ব্যাপার, ওয়ার্ক দেওয়া রয়েছে, কুলম্ব চার্জ, ডিসটেন্স সব দেওয়া রয়েছে, ওয়ার্ক দিয়ে কিভাবে আবার ইন্টেন্সিটি বের করা যেতে পারে? ওয়ার্ক হলো ভোল্টেজ, আর ভোল্টেজের সাথে ইন্টেন্সিটি রিলেশন আছে, সেটা ব্যবহার করতে হবে। ই আর এই ছোট জিনিসটা থেকে আর দিয়ে ভাগ করে দাও ভোল্টেজটাকে, জাস্ট 5 নিউটন পার কুলম্ব চলে আসলো। এই যে খুব সহজ একটা ব্যাপার, এত সহজ অঙ্ক চিন্তা করে দেখো, একটা লাইন লিখছো, ভোল্টেজ দেওয়া ছিল 10, ওইটা 2 দিয়ে ভাগ করছো, ব্যাস কাজ হয়ে গেছে। বাট এটা জেনারেলি তোমরা পারবা না পরীক্ষায় আসলে। এখনো যারা দেখতেছো, আসলে দেখার পরিমাণটা খুবই কম, দেখবা যে মানে কোনো না কোনো ভাবে তোমরা তোমাদের ভাগ্যে আটবে না, এই ধরনের কোনো না কোনো ভাবে দেখবা এই অঙ্কগুলা করা হইতেছে না। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা একটা খুবই মজার একটা প্রবলেম, এটা ক্লক প্রবলেম বলা হয়। চারদিকে 4টা চার্জ প্লট করা আছে,
আর এই যে ঘড়ির মতো এই যে ঘড়িটা দেখতেছো সেটার এরিয়া বলা আছে সামথিং, আচ্ছা আমি তো দেখতেছি না, এরিয়া হলো 30 মিটার। আর এরিয়া 30 মিটার হলে পাই আর স্কোয়ার হলো এটার এরিয়ার ফর্মুলা। এখান থেকে আর বের করতে পারি আমরা, পাই দিয়ে এটাকে ভাগ করে রুট করে দাও, 3 মিটারের মতো কিছু একটা আসবে, হয়তো নাও আসতে পারে, তোমরা একটু ক্যালকুলেটর চেক করে দেখো। এখন এইগুলা সব প্লাস চার্জ বসানো আছে, দ্যাট মিনস এটা +3 আর এটা হলো +9, এটা +6, এটা হলো +12 চার্জ। মাঝখানে একদম মাঝখানে নীল না সরি সবুজ হইলো আরেকটা 2 কুলম্বের চার্জ রয়েছে একদম মাঝখানে ভিতরে, ওই যে ভিতরে দেখা যাইতেছে +2 কুলম্ব চার্জ আছে, সেটার ভর হইলো 0.5 কেজি। তোমাকে বলা হইতেছে একটু চিন্তা করে দেখো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে এটা কিন্তু একটা মাইন্ড চিপার মধ্যে পড়ে রয়েছে। ব্যাপারটা কি, মাঝখানে যে চার্জ রয়েছে সেটাকে 3 কুলম্ব চার্জ করতেছে কি প্লাস চার্জ, +2 কুলম্ব চার্জকে ওই দিকে ধাক্কাচ্ছে, আবার 9 কুলম্ব চার্জ করতেছে কি এই পাশ থেকে ওই 2 কুলম্ব চার্জটাকে ওই দিকে ধাক্কা দিচ্ছে, কারণ প্লাস চার্জকে রিপালস করতেছে। সো আবার উপরে নিচে চিন্তা করে দেখো, নিচের থেকে +6 কি এটা আমি তো দেখতেছি না, আচ্ছা এটার একটু এই পাশে আনি। হ্যাঁ, এই যে 6 যেটা আছে সে করতেছে কি উপরের দিকে ধাক্কা দিচ্ছে +2 কুলম্বটাকে, আবার যে 12 যেটা আছে 12 সেটা নিচের দিকে ধাক্কা দিচ্ছে। সো এই বেচারা খুব কষ্টের মধ্যে আছে। এখন কষ্টের মধ্যে থাকলে কি হবে, কষ্ট মানে হলো ফোর্সের মধ্যে আছে, ফোর্সের মধ্যে থাকার মানে হলো এটার মধ্যে একটা নিট ফোর্স জেনারেট হবে, এবং ফোর্স থাকলে সেখানে অ্যাক্সিলারেশনও থাকতে পারে, নট অলওয়েজ, সত্যি কথা না সবসময় থাকবে এরকম কিছু না, কারণ নিউটনের দ্বিতীয় সূত্র কখনো বলে না ফোর্স থাকলে সবসময় অ্যাক্সিলারেশন হবে, এই কথাটা মিথ্যা কথা। বরং নিউটনের তৃতীয় সূত্র আসলে এফ ইজিক্যাল টু, দ্বিতীয় সূত্র আসলে এফ ইজিক্যাল টু এম এ না, নিউটনের সেকেন্ড ল কখনোই এফ ইজিক্যাল টু এম এ না, এটা মিথ্যা কথা। বরং নিউটন বলছে সামেশন অফ এফ ইজিক্যাল টু এম এ, ঠিক আছে, যেটা আমরা আমাদের মধ্যে 80% ছাত্রছাত্রী বাংলাদেশের গাধা গবেট বোঝে না। কি বলে এফ ইজিক্যাল টু এম এ, ভুল কথা, এফ ইজিক্যাল টু এম এ না, সামেশন অফ এফ ইজিক্যাল টু এম এ। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি, এই যে দুইজনে ধাক্কাধাক্কি করতেছে তার মধ্যে কে জিতবে এটা আমি বলে দিতে পারি, একটু চূড়ামি করে বলে দিতে পারি অঙ্ক না করে। 9 কুলম্ব আছে আর ওই পাশে 3 আছে, 3 এই দিকে ধাক্কা দেবে, 9 ওই দিকে ধাক্কা দেবে, 9 যেহেতু বেশি শক্তিশালী তাই ওই দিক জিতে যাবে, তার মানে ফোর্সটা আর এক্স জিনিসটা যে দিকে দেখাচ্ছি ওই দিকে কাজ করবে দুইটা মারামারি করার পরে। আর এই নিচে যে +6 আছে আর উপরে +12 আছে, এই দুটার মধ্যে কে জিতবে সেটা আমি পার্সিয়ালিটি করে বুঝে যাচ্ছি। +6 হলো উপরের দিকে ধাক্কা দিচ্ছে, এই দিকে ধাক্কা দিচ্ছে, আর +12 হলো নিচের দিকে এই দিকে ধাক্কা দিচ্ছে। +12 যেহেতু চার্জটার ভ্যালু বেশি, দ্যাট মিনস নিচের দিকে ফোর্সটা অ্যাক্টিভেট হবে, সো আর ওয়াই নিচের দিকে হবে, এটা আমরা বুঝে গেলাম, দ্যাটস ইজি। সো এখন ফোর্সের মান কেমনে বের করে, এখন তুমি যদি বলো এই 9 কুলম্ব চার্জ আছে আর ওইটা 2 কুলম্ব আছে, 9 আর 2 দুইটা চার্জের ভ্যালু জানো তুমি, ফোর্স বের করতে পারবে না, তাহলে তুমি ক্লাস 1টা করে আসো নাই, বা ক্লাস 9-10-এ ফেল করছো, বা 9-10 পাস করা হয় নাই, বা 9-10-এ কখনো দেখোই নাই কুলম্বস ল বলতে একটা ল আছে 1/4πε0 বা k × q1 q2 r² একটা ফর্মুলা আছে, তুমি ওই ফর্মুলার মধ্যে যে q1 এর জায়গায় 9, q2 এর জায়গায় 2 বসাই দিবা, তারপরে ডিস্টেন্স যেটা এদের দুইটার মাঝখানে ডিস্টেন্সটা ওই যে বের করছি 3 মিটার রেডিয়াসটা, সো রেডিয়াল ডিস্টেন্সও জানো তুমি ইজিলি ফোর্সটা বের করতে পারবা। তুমি এই 9 আর 2 এর মধ্যে ফোর্স বের করতে পারবা, তুমি এই 6 আর 2 এর মধ্যে বের করতে পারবা, তুমি 3 আর 6 এর মধ্যে বের করতে পারবা ফোর্স, তুমি এই 12 আর 3 আর 6 কেন সরি 3 আর 6 ফোর্স বের করে কোনো লাভ নাই, 6 আর 2 এর মধ্যে বের করবা, 3 আর 2 এর মধ্যে বের করবা, সবকিছু ওই মাঝখানে যেটা আছে না সেটার সাথে, মানে Q2 সব সময় ফিক্স, Q1টা খালি চেঞ্জ করবা, 12 আর 2 এর মধ্যে একবার করবা, এই এখানে করাই আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমি মনে হয় একটু দুষ্টামি করে একবারে কমন নিয়ে করছি, দেখো কি করছি আমি আর এক্স বের করছি, দুইটাকে একবারে বিয়োগ করছি, আমি বলতেছি 9টা থেকে গেছে দেখাচ্ছে, আমি বলতেছি এই দুটার মধ্যে যে ফোর্স 9 আর 2 সেটা আমি বলতেছি এই যে F29, তারপর 2 আর 9 2 আর 3 এর মাঝে, মানে এই দুই পাশ থেকে যে ফোর্সটা আসতেছে সেটা হলো এটার থেকে এটা বিয়োগ করছি, আমি এটার থেকে এটা বিয়োগ করাতে এই মানটা আসতেছে, আমি আসলে সরাসরি 9 × 10⁹ ডিভাইডেড বাই r² মানে হলো 3², সেটা কমন নিয়ে q1 q2 9 2 আর 3 2, ওই যে বললাম না 2 সব সময় ফিক্স, সো q1 q2 দ্বারা গুণ করছি, বের হয়ে গেছে, কাজ শেষ। এরপরে এই দুইটা বের করছি 12 আর 2 এর মাঝে কত ফোর্স আছে, এই যে 12 আর 2
সেটা থেকে বিয়োগ করছি, 6 যেহেতু উপরের দিকে ধাক্কা দিচ্ছে তাই সাইনটা মাইনাস ধরছি। 2 আর 6 এর মধ্যবর্তী ফোর্স এটা আমি বের করেছি, এখান থেকে বের করলে যে রেজাল্ট আসবে আসবে, সমস্যা নাই। সো দেখো আমি এরকম কেন ধরলাম, অনেকে প্রশ্ন করতে পারে, এই সাইন কনভেনশনটা নিয়ে অনেক কনফিউজ করে অনেকে। আমি আসলে এই দিক বরাবর যেটাকে আর এক্স দেখাচ্ছি ওইটাকে পজিটিভ ডিরেকশন ধরেছি, আর আর ওয়াই যেটা নিচের দিকটাকে পজিটিভ ধরেছি। এই কারণে আমি আর ওয়াই বের করার সময় এটাকে পজিটিভ ওইটাকে নেগেটিভ দিয়েছি, কারণ 6 যে ফোর্সটা সেটা ওই দিকে ধাক্কাচ্ছে, উপরের দিকে ধাক্কা দিচ্ছে, আর 12 যে ফোর্সটা সেটা হলো নিচের দিকে ধাক্কা দিচ্ছে। সো এই প্লাস মাইনাস তোমরা বুঝছো আই থিঙ্ক, বেশি বাচ্চা মনে করলে তোমাদের আবার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, যেটা বলতেছিলাম সবশেষে আর কি, এই অঙ্কগুলো করার পরে তুমি এরকম একটা অ্যান্সার পাবা। এখানে আমি কি দেখাইতেছি আসলে, আচ্ছা আমি একটা দেখিয়ে দিছি যে 9 আর 2 কেমনে বের করে। এটা মনে হয় ক্লাস 9-10 এর জন্য ছিল মনে হয়, যে কনস্ট্যান্ট Q1 Q2 বাই আর স্কয়ার বসে দিলে হয়। Q1 Q2 এর মধ্যে 2 আর ওই পাশে 9, এই যে 9 আর ওই যে ভিতরে 2, সেটা এখানে বসিয়ে একটা ফর্মুলা দেখাই দেওয়া হয়েছে, যেটা আমি এখানে বারবার ইউজ করে কমন নিয়ে একবারে করেছি। এইবার প্রশ্ন হইল আমি কিভাবে ত্বরণ বের করতে পারবো, মরণ বলিনি ত্বরণ বলছি, মিন্স অ্যাক্সিলারেশন। হাউ ক্যান উই ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন? ওই যে সবুজ যে ভিতরে চার্জটা রয়েছে মাইনকা চিপার মধ্যে পড়ে রয়েছে, সেই যে চার্জটা সেটার অ্যাক্সিলারেশন আমার বের করতে হবে। আমার ম্যাসটা দেওয়া রয়েছে 0.5 কেজি, আর আমি ফোর্স এই পাশে ফোর্স আর এক্স, এই পাশে ফোর্স আর ওয়াই, দুইটা বের করে ফেলছি। এই যে ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটর থাকলে সমানে টিপাটিপি করে বের করতে পারবো। এখন চলো আমরা বের করি কিভাবে, কতখানি ফোর্স আসলে ওইখানে কাজ করতেছে সেটা বের করি কিভাবে, তাই না? বের করবো হইলো দুইটা ফোর্স, যেহেতু আর এক্স আর ওয়াই ভেক্টর আছে, ভেক্টর ফোর্স তো একটা ভেক্টর কোয়ান্টিটি, সো আমরা আসলে এই ভেক্টর দুটাকে ভেক্টর সাম করেই বের করতে পারবো, যে এটার আচ্ছা ভেক্টর সাম করে আমরা বের করতে পারবো যে ফোর্সের নিট ফোর্সের ভ্যালুটা কত, অর্থাৎ লব্ধি ফোর্সের মান কত। আর এক্স আর ওয়াই এর মানটা আমরা বের করে ফেলবো, তারপরে সরাসরি রুট ওভার অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার করবো। যদি তোমরা চাও যে রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 কিউ কজ আলফা ওটা ব্যবহার করে বের করবা, তাইলেও বের করতে পারো। কজের মান এখানে 90 ডিগ্রি, কারণ আর এক্স আর ওয়াই পরস্পরের সাথে কিভাবে আছে, এইভাবে আছে, হ্যাঁ এইভাবে 90 ডিগ্রিতে আছে। আচ্ছা এভাবে দেখালে তো হয়, এই যে 90 ডিগ্রিতে আছে এই অ্যাঙ্গেলটা আর এক্স আর ওয়াই এর সাথে, তাই আমরা এখানে কজের মানটা আলফার মানটা 90 ডিগ্রি বসাই দিলে দেখবে এটা থাকবে, মানে আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার থাকবে, অথবা ডিরেক্ট পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে এটা বের করতে পারো। নিট ফোর্সটা যেমনি পারো বের করবা, বের করার পরে নিট ফোর্স সামেশন অফ নিট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ, এই যে তোমার সেই ফাদার ইজ ইকুয়াল টু মাদার ফর্মুলা, এফ ইজ ইকুয়াল টু এম এ, যেটা আমি একটু আগেও বলছি ভুল, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ হওয়া উচিত, বাট তোমরা সবাই ভুল লেখো দেখে আমি আসলে দিয়ে রাখছি আর কি। সবাই মিলে করি ভুল, তাই না? ব্যাপারটা তাও ঠিক হবে না, আমি তোমাদের সুবিধার্থে খুব সুন্দর করে একটু এখানে একটু হাইলাইট করে এই যে দিয়ে দিলাম। এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র, আর তোমরা কেউ এটা জানো না, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা জানে না, মনে করে পাহাড়কে যায় ধাক্কা দিল ত্বরণ হবে। ঠিক আছে, এফ ইজিক্যাল টু যেহেতু এম এ, এফ দিছি এম এ কোথায় পাচ্ছি না কেন, এটা নিয়ে চিন্তিত থাকে মানুষজন। সো সামেশন অফ এফ ইজিক্যাল টু যে এম এ, এটা মাথায় ঢুকে না। এরপরে এখান থেকে দেখো এফ জানি আমি, এই যে এটা হলো নিট ফোর্স, এফ জানি, তারপর কি হবে, এফ বসাই দিবা, এম এর মানটা বলা আছে ওই যে ভিতরে দেখো, ওই যে মাঝখানে 0.5 কেজি লেখা রয়েছে, এর মান বসাই দিলা, সরি এম এর মান বসাই দিলা, তাহলে এ পেয়ে যাবে না এটাকে, এই পুরো জিনিসটাকে 0.5 দ্বারা ভাগ করো, অ্যান্সার বের হয়ে যাবে, খুব সিম্পল। এটা হলো ক্লক প্রবলেম ছিল, এরকম আরও অনেক ধরনের প্রবলেম আছে। তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করো, জেনারেলি যদি যারা ইংলিশ ভার্সনের আছে তারা যদি ক্লাস করতে চায় তাহলে আমরা ভালো ভালো ধরনের অঙ্ক করাবো, বাট আপাতত আমি সস্তায় ছেড়ে দিচ্ছি, যেহেতু ইংলিশ ভার্সনের স্টুডেন্ট বাংলাদেশে পাওয়া যেতেছে না, খুব কম। ঠিক আছে, তোমরা আমাকে জানাইও ক্লাসের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা। সো অসুবিধা যদি না হয়ে থাকে তাহলে সবাইকে টাটা বাই বাই জানাচ্ছি, ভালো থেকো। আর এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, ভোল্টেজ ইন্টেন্সিটি ওয়ার্ক ডান রিলেটেড অনেক ধরনের অঙ্ক আছে, বাংলা মিডিয়ামের যারা আছে তাদেরকে আমি আরও অনেক ধরনের অঙ্ক করাই। ঠিক আছে, সবাই ভালো থেকো, আমি একটু বাই। তোমরা এখন ইভিনিং টাইম চা কফি খাই নাও, আমি চলে যাই।